নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। জেলার খবর অন দ্য স্পট। শুরুতেই চোখ রাখবো হেমতাবাদের দিকে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে বিজেপি কর্মীরা তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে চাক্কা জাম কর্মসূচি পালন করছে। একই ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদেও। জাতীয় সড়কের ওপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভ দেখানোর সময় হেমতাবাদ থানার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে অন দ্য স্পটে প্রথম খবরেই দেখাচ্ছি। আর সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। হেমতাবাদে আজ চাকা জাম বিজেপির সেই কর্মসূচিতে বেঁধে গেল পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো এক সিভিক ভলেন্টিয়ারকে এক বিজেপি কর্মী ঘাড় ধাক্কা দিয়ে তার উপরে চড়াও হয়েছেন, সেই ছবি ধরা পড়েছে ট্রাইব টিভি বাংলার ক্যামেরায়। তার পাশাপাশি বহু সময় দেখা গিয়েছে যে আন্দোলনকারীরা অর্থাৎ বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা আন্দোলন করাকালীন রাস্তার ওপরেই শুয়ে পড়েছেন। তাদেরকে সরানোর জন্যও আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সিভিক ভলেন্টিয়ারের পাশাপাশি অন্যান্য পুলিশ আধিকারিকরা। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। মূলত হেমতাবাদে বিজেপির চাকা জাম কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যেমনটা জানতে পারা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হেমতাবাদেও এই চাকা জাম কর্মসূচি পালন করলো বিজেপি কর্মীরা। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম পালের সঙ্গে। বিক্রম, যেমনটা জানতে পারা যাচ্ছে, গোটা রাজ্য জুড়েই বিজেপির পক্ষ থেকে এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে চাকাজাম কর্মসূচি পালন করা হয়েছে। হেমতাবাদেও সেই ছবি দেখা গেল, কিন্তু তার পাশাপাশি এক অশান্তিকর ছবিও উঠে এলো হেমতাবাদ থেকে। বিস্তারিত জানবো তোমার কাছে। একদমই দেখো দিশা, গত 9 তারিখে যে ঘটনাটি ঘটেছিল কলকাতায় আরজি করে তিলোত্তমার হত্যা, নৃশংস যে হত্যা হয়েছিল, এবং তারপর থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজরা কিন্তু একের পর এক আন্দোলন করে গেছে এবং বিজেপির পক্ষ থেকে কিন্তু একাধিক কর্মসূচির কিন্তু ঘোষণা করেছিলেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। এবং তারপরেই দেখা গেল আজকে উত্তর দিনাজপুর জেলাতে যে চাক্কাজাম কর্মসূচি ছিল দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত, এবং জেলার বিভিন্ন জায়গাতেই সেই চাকাজাম কর্মসূচি হলে পরেও হেমতাবাদে কিন্তু একদমই অন্য চিত্র দেখা গেল। পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। পাশাপাশি এক মহিলা বিজেপি কর্মী, তিনি কিন্তু এক মহিলা সিভিক ভলেন্টিয়ার্সকে গলা ধাক্কা দিয়ে কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করেন, এবং তারপরেই কিন্তু তাদের সাথে ব্যাপক বচসা বেঁধে যায় এবং বিজেপি যে কর্মী রয়েছেন তিনি কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের উপরে চড়াও হয়ে যায়, এবং ইতিমধ্যে কিন্তু জানিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেই সময়টায়। এবং তারপরে কিন্তু হেমতাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী এবং আইসির নেতৃত্বে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এসে। কিন্তু বিক্রম, প্রশ্নটা এখানেই থাকছে যে বিজেপি কর্মীদের মধ্যে মূলত পুলিশের সঙ্গে এই ধস্তাধস্তিটা কি কারণে বাঁধলো? দেখো, বেশ কিছুক্ষণ ধরে কিন্তু তারা অবরোধ চালাচ্ছিলেন, বালুরঘাট রাজ্য সড়কে কিন্তু অবরোধ চালাচ্ছিল, এবং তার পরবর্তীতে কিন্তু যখন পুলিশ এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, তারা কিন্তু তাও আন্দোলন ছাড়েনি। এবং তারপরেই কিন্তু যখন তাদেরকে গ্রেপ্তার করতে যায় পুলিশ, তখনই কিন্তু তাদের সাথে খণ্ডযুদ্ধ বেঁধে যায় এবং একাধিক বিজেপি কর্মীকে দেখা গিয়েছে চ্যাংদোলা করে প্রায় গাড়িতে তোলা হচ্ছে পুলিশ ভ্যানে। এবং এই যে বিজেপি মহিলা কর্মী রয়েছেন তিনিও কিন্তু সেই পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স তার সাথে কিন্তু বচসায় বেঁধে পড়ে। দেখো, শুধু আজকের ঘটনা নয়, এর আগেও যখন বিজেপির বন্ধ ডেকেছিল তখনই আমরা দৃশ্য দেখেছি রায়গঞ্জেই কিন্তু একদম বিজেপি যখন রাস্তা অবরোধ করেন, এবং সেই সময় কিন্তু পুলিশ যখন তাদেরকে সরাতে যায় সেই সময় কিন্তু একজন বিজেপি মহিলা মোর্চা কিন্তু একজন মহিলা পুলিশ কর্মীকে কামড় মেরে দেয়। এবং তারপরে যে আজকের ঘটনা একদম ধাক্কাধাক্কি করে এবং বিজেপি মহিলা কর্মী যে পুলিশের উপরে চড়াও হয় তা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু সেই সময় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারপরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী আসে এবং সেই সময়তে কিন্তু বিজেপির একাধিক কর্মীকে আটক করেছে। পাশাপাশি সেই সময়টা কিন্তু প্রচুর পুলিশ কর্মীরা কিন্তু পড়েছিল। প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় কিন্তু বিজেপি কর্মীরা পথ ছাড়ে এবং পথের যাতায়াত কিন্তু স্বাভাবিক হয়। তবে এখনো কিন্তু বড় বড় করে প্রশ্নচিহ্ন উঠছে যে আরজি করে যেহেতু মহিলা একজন
মহিলা চিকিৎসককে খুন করা হয়েছিল তারই প্রতিবাদে এই আন্দোলন, এবং সেই আন্দোলনে কিন্তু একের পর এক চিত্র উঠে আসছে যে বিজেপি কর্মীরা কিন্তু মহিলা পুলিশের উপরে আক্রমণ করছে, যা নিয়ে কিন্তু রীতিমতন কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে দিশা। একদমই। তবে বিক্রম, আরেকটা বিষয় দেখো, এই আরজি করের ঘটনাটাকেই যদি ধরি, এই আরজি করের ঘটনাকে নিয়ে তো একদিকে যেমন বিজেপি আন্দোলন করছে, তেরকম প্রতিবাদ কর্মসূচি কিন্তু শাসক দলের পক্ষ থেকেও পালন করা হয়েছে। কই শাসক দলের পক্ষে তো আমরা সে ধরনের কোনো অপ্রীতিকর ছবি উঠে আসেনি। একদমই, দেখো শাসক দলের পক্ষ থেকেও কিন্তু একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল, তারা অবস্থান বিক্ষোভ করেছেন, একের পর এক মিছিলের ডাক দিয়েছেন তারা, কিন্তু এরকম কিন্তু বিশৃঙ্খলার ছবি কিন্তু শাসক দলের এবং অন্য কোনো দলের যারা বেরিয়েছিলেন তাদেরও কিন্তু তাদের মধ্যেও দেখা যায়নি। নাগরিক সমাজ কিন্তু রাত জাগো কর্মসূচি দুদিন আগেই কিন্তু রায়গঞ্জে হয়েছিল, প্রায় 10টা থেকে কিন্তু রাত্রি 4টা পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা বিদ্রোহী মোড়েই বসেছিলেন, সেই সময়ও কিন্তু কোনো বিশৃঙ্খলার ছবি দেখা যায়নি। কিন্তু যখনই বিজেপি কর্মীরা রাস্তায় নামছেন তখনই কিন্তু বিশৃঙ্খলার ছবি দেখা যাচ্ছে। পুলিশ কিন্তু স্বাভাবিকভাবে তাদেরকে, আন্দোলন যারা করছিলেন তাদের বেশ কিছুক্ষণ আন্দোলন করার পরে যখন যানজটের সৃষ্টি হচ্ছিল তখনই কিন্তু পুলিশ বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তারপরে যখন উঠছিল না এবং তারপরে কি দেখা গেল মহিলা বিজেপি কর্মী একদম পুলিশকে চড়াও হয়ে গেল একজন সিভিক ভলেন্টিয়ারের উপরে, তখনই কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল পুলিশ কর্মীরা যে আপনাদের আন্দোলন অনেকক্ষণ হয়েছে, এখন আপনারা উঠুন, আপনাদের যে দাবি রয়েছে চাক্কাজাম কর্মসূচি অনেকটাই সময় হয়ে গিয়েছে, আপনারা এখন উঠুন, যান চলাচলে ব্যাহত হচ্ছে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, আপনারা এখন সরে যান, এটাই বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু তারপরেও কিন্তু বিজেপি কর্মীরা বুঝতে চায়নি, এবং তারপরেই দেখা গেল যে বিজেপি এক মহিলা কর্মী তিনি কিন্তু একজন সিভিক মহিলা কর্মীর উপরে চড়াও হয়ে পড়েন, এবং তা নিয়ে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়েছিল, এবং তারপরেই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া ব্যবস্থা নিয়ে কিন্তু সেই যে আন্দোলনকারীরা ছিলেন পথ অবরোধ করে তাদেরকে কিন্তু উঠানো হয়, এবং বেশ কিছু কর্মীদেরকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আটক করা হয়েছে দিশা। বেশ, তবে বিক্রম, এই ঘটনা দিনের বেলার, তো যাদেরকে আটক করা হয়েছে এখনো কি তারা পুলিশের হেফাজতেই রয়েছে নাকি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে? দেখো, পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এখনো তাদেরকে আটকে রাখা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, এবং যে ঘটনাটি ঘটেছে সেই ব্যাপারে কিন্তু পুলিশ কর্মীরা কিন্তু আলোচনা করছে, হতে পারে সুমোটো কেস হতে পারে, এবং এটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে মহিলা কর্মী যে চড়াও হয়েছিলেন সিভিক ভলেন্টিয়ারের উপরে তার বিরুদ্ধে কিন্তু সুমোটো কেস করার চিন্তা ভাবনা চলছে বলে আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি দিশা। তবে বিক্রম, দেখো, সম্পূর্ণ বিষয়টা পুলিশ যেটা প্রকাশ করেছেন সেটা আমরা শুনলাম, আন্দোলনকারীরা মূলত কি বলছেন, এই বচসার পেছনে কি কারণ থাকতে পারে? দেখো, আন্দোলনকারীদের দাবি, তারা যখন আন্দোলন করছিলেন সেই সময় সিভিক ভলেন্টিয়াররা এসে তাদেরকে উঠানোর চেষ্টা করেন, এবং তারপরেই কিন্তু ওই মহিলা পুলিশ কর্মী যে রয়েছেন তাকে হাত ধরে সেই বিজেপি কর্মীকে উঠানোর চেষ্টা করে, এবং তারপরেই কিন্তু সেই মহিলা কর্মী চড়াও হয়েছেন, এটাই কিন্তু বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে। যদি তাই হয় দিশা, তাহলে কেন মহিলা কর্মী একজন মহিলা সিভিক ভলেন্টিয়ারের উপরে আক্রমণ করলো? একবারে যে আক্রমণ দেখা যাচ্ছে একবারে কিন্তু গলা ধরে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, এবং শুধু ফেলে দেওয়ার না, তারপরেও যখন সিভিক ভলেন্টিয়ার মহিলা তিনি যখন তার সাথে কথা বলতে যায় তখনও কিন্তু তাকে ধাক্কা মারেন, তার সাথে বচসা বেঁধে পড়ে, এবং প্রচুর সিভিক ভলেন্টিয়াররাও ছিলেন সেই সময়, এবং পুলিশ কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু তাকে যখন ট্রেনে যখন গাড়িতে তোলে তখনও কিন্তু ব্যাপক ধস্তাধস্তি হয়, সেই চিত্রও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে বিজেপির তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে গোটাটাই কিন্তু সেই সময় উত্তেজনার সৃষ্টি হয়েছিল, সেই সময় আবেগবশত হয়ে গিয়েছে, এটাই কিন্তু এখনো বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে দিশা। একদমই। তবে এই ধরনের ঘটনাকে ঘিরে বিজেপির পক্ষ থেকে কি কোনো মন্তব্য উঠে এসেছে? দেখো, বিজেপির তরফ থেকে বিজেপির জেলা সভাপতিদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম, তারা এই তবে যেটাই বলছে বিজেপির শীর্ষ যারা নেতারা ছিলেন সেই সময় তারা বলছেন যে আবেগপূর্ণভাবে হয়েছে, তখনকার একটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল, সেই সময় কোনো মাথায় কারো ছিল না, সেই সময় পুলিশ কর্মীরা যেভাবে তাদেরকে উঠানোর চেষ্টা করছিল সেই সময় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তবে এই ঘটনায় কিন্তু তারা কিন্তু সেইভাবে কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ রয়েছে বিজেপির তরফ থেকে। একদমই, ধন্যবাদ বিক্রম।
এদিকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে বিজেপি কর্মীরা তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে চাকাজাম কর্মসূচি পালন করছে। একই ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদেও। জাতীয় সড়কের ওপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভ দেখানোর সময় হেমতাবাদ থানার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। ঘটনায় কয়েকজন বিজেপি কর্মীকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। চোখ রাখবো পরবর্তী খবরে। সুন্দরবনে গোসাবা ব্লকের বালি আইল্যান্ডে বিদ্যাধরী নদীর বক্ষে খেটে খাওয়া শ্রমজীবী মা ও বোনেদের প্রতিবাদ। তিলোত্তমার বিচারের দাবিতে মাঝ নদীতে নৌকোয় চেপে প্রতিবাদ করতে দেখা গেল তাদের। সঙ্গে ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী সত্যবান পাত্র, প্রমিলা মৃধা এবং বিধান মণ্ডল। এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট। আমরা চোখ রাখছি গোসাবার দিকে। মূলত সুন্দরবনে গোসাবা ব্লকে বালি আইল্যান্ডে এই খেটে খাওয়া শ্রমজীবী মা ও বোনেদের প্রতিবাদ তিলোত্তমার বিচারের দাবিতে। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি তোতন মাখালের সঙ্গে। তোতন, আমরা সাধারণত প্রতিবাদ কর্মসূচিগুলো দেখেছি হাতে প্ল্যাকার্ড নিয়ে, হাতে ব্যানার নিয়ে, পোস্টার নিয়ে, কখনো মশাল, কখনো মোবাইলের ফ্ল্যাশ লাইট, কখনো আবার মোমবাতির আলো। এই সমস্ত মধ্যে দিয়ে কিন্তু আমরা সাধারণত এই তিলোত্তমার দাবিতে প্রতিবাদ মিছিলগুলো দেখেছি। কিন্তু সুন্দরবনের গোসাবায় এখানে কিন্তু একেবারে অন্যরকম প্রতিবাদ কর্মসূচি দেখা যাচ্ছে যে নদীর বুকে, মাঝ নদীতে, এই নৌকোর ওপরে তারা রীতিমতো তিলোত্তমার বিচারে তারা প্রতিবাদ সাব্যস্ত করেছেন। কি জানতে পারা যাচ্ছে? তোতন, তুমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি দিশা। বেশ, তোতন, আমার প্রশ্ন ছিল, দেখো আমরা সাধারণত যে ধরনের প্রতিবাদ কর্মসূচি দেখে থাকি, সাধারণত হাতে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে, কখনো হাতে মোমবাতি নিয়ে মিছিল করছেন, কেউ আবার পোস্টার, ব্যানার এ সমস্ত নিয়ে রাস্তা দিয়ে হেঁটে গিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। কিন্তু সুন্দরবনের এই গোসাবায় আমরা কিন্তু এক অন্যরকম প্রতিবাদের ছবি দেখতে পাচ্ছি। একেবারে মাঝ নদীতে নৌকোর ওপর দাঁড়িয়ে মা বোনেরা তিলোত্তমার বিচারের দাবিতে প্রতিবাদ করছেন। কি জানতে পারা যাচ্ছে? তিলোত্তমার দাবিতে এখনো ফুঁসছে গোটা দেশ। একাধিক তদন্ত চলছে, একাধিক জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে চলছে তল্লাশি অভিযান। ইতিমধ্যেই কলকাতার একাধিক জায়গায় আজ 7 সকাল থেকেই ইডিকে অ্যাকশন মোডে দেখা গিয়েছে, যেখানে সন্দীপ ঘোষের বেলাঘাটার বাড়ি এবং তার পাশাপাশি প্রসূন চট্টোপাধ্যায়কে এই তিলোত্তমার তদন্ত সংক্রান্ত আর্থিক দুর্নীতি, আরজি কলেজে আর্থিক দুর্নীতির মামলার অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই দুর্নীতির খাতিরে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করেছে ইডি। তার পাশাপাশি গোটা রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে দফায় দফায়
এই প্রতিবাদ কর্মসূচি দেখা যাচ্ছে, কোথাও ব্যানার হাতে, কোথাও পোস্টার নিয়ে, কোথাও মোমবাতি মিছিল, তো কোথাও আবার মোবাইলের ফ্ল্যাশ লাইট, আবার কোথাও বিভিন্ন রকমের কর্মসূচি হাতে নিয়ে এই প্রতিবাদ এবং বিক্ষোভ সাব্যস্ত করা হচ্ছে। তার পাশাপাশি এই মুহূর্তে যেদিকে আমরা চোখ রাখছি, সুন্দরবনের গোসাবা ব্লকের বালি আইল্যান্ডে বিদ্যাধরী নদীর বক্ষে খেটে খাওয়া শ্রমজীবী মা ও বোনেদের প্রতিবাদ। এ বিষয়ে আমরা আবারও সরাসরি কথা বলার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি তোতন মাখালের সঙ্গে। তোতন, যেমনটা এর আগেও তোমাকে আমি প্রশ্ন করছিলাম যে আমরা এতদিন ধরে যে প্রতিবাদ কর্মসূচিগুলো দেখেছি, সেখানে আমরা সাধারণত রাস্তার ওপরে মোমবাতি, নয়তো মোবাইলের ফ্ল্যাশ লাইট, নয়তো পোস্টার, ব্যানার, মশাল, এসবের মধ্যে দিয়ে আমরা প্রতিবাদ কর্মসূচি দেখেছি। সেখানে সুন্দরবনের গোসাবায় একেবারে অন্যরকম ভঙ্গিতেই এই প্রতিবাদ কর্মসূচি দেখা যাচ্ছে। সেখানে খেটে খাওয়া শ্রমজীবী মা এবং বোনেরা রীতিমতো মাঝ নদীতে নৌকোর ওপরে চেপে তারা প্রতিবাদ সাব্যস্ত করছেন। কি জানতে পারা যাচ্ছে? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, কলকাতা বিভিন্ন প্রতিবাদ দেখেছি, রাজ্য এবং দেশ জুড়ে, দেশের বাইরেও প্রতিবাদ, মোমবাতি জ্বালিয়ে, মোবাইল ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, পথনাটিকার মাধ্যমে বিভিন্নভাবে প্রতিবাদ করা হয়েছে তিলোত্তমার যে মৃত্যু ঘটেছে তার বিচারের দাবিতে। আজ এক অভিনব প্রতিবাদ দেখা গেল গোসাবায়, অর্থাৎ সুন্দরবনে গোসাবায় বালি আইল্যান্ডে ব্লকের বিদ্যাধরী নদীতে। সেখানে নদী বক্ষে নৌকার মধ্যে করে প্রতিবাদ জানালেন সেখানকার গ্রামবাসীরা, যারা মূলত কাঁকড়া এবং মাছ ধরে জীবন জীবিকা চালায়। এবং সেখানে বেশ কয়েকজন শিশুকেও দেখা গেল হাতে প্ল্যাকার্ড নিয়ে, যে তিলোত্তমার ধর্ষণ হয়েছে এবং খুন হয়েছে তার দোষীদের ফাঁসি চাই, এমনটাই প্ল্যাকার্ড নিয়ে দেখা গেল। এবং সেখানকার মানুষজন বলছে যে তারাও পিছিয়ে নেই, তারাও যেহেতু নদী বক্ষে সবসময় থাকে, তাদের জীবন যাপন করতে হয় নদী বক্ষে থেকেই, কারণ মাছ কাঁকড়া ধরতে হয় নদীতে, অর্ধেক সময় তাদের জলে থাকতে হয়, দিনের মধ্যে প্রায় 10 ঘন্টা মতো তারা জলে থাকে, তাদের কাঁকড়া ধরে। সেই জন্যই তারা অভিনব প্রতিবাদ করলে নৌকার মধ্যে করে তারা প্রতিবাদ করলেন। সেখানকার শুধু প্রতিবাদে মহিলারা নয়, যেহেতু মহিলার একজন ডাক্তারের মৃত্যু, সে শুধু মহিলা নয়, সেখানে পুরুষ এবং বাচ্চারাও ছিলেন। তোমাকে জানিয়ে রাখি, যত প্রতিবাদ হচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য, সেখানে শুধু মহিলা নয়, পুরুষরাও সেখানে সমান তালে তাল মিলিয়েছে। আমরা দেখতে পেলাম 4 তারিখ রাত্রে, এবং যেরকম 14ই আগস্ট দেখতে পেয়েছি। আজকে সুন্দরবনে অভিনব প্রতিবাদ এই গোসাবাতে বিদ্যাধরী নদীর পক্ষে। সেখানে যে সমস্ত এলাকার মানুষজন ছিলেন তারা জানাচ্ছে আমরাও কোনো রকম ভাবে পিছিয়ে নেই, কারণ সেখানে হয়তো সেইভাবে টিভির মাধ্যম নেই, কিন্তু মোবাইলে যতটুকুনি নেটওয়ার্ক পায় সেই মোবাইলের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের খবর পৌঁছে যায়। তার মধ্যে আমাদের ট্রাইব টিভিও রয়েছে। সেই খবরটা তারা আমাদের কাছে জানালেন যে আপনাদের টিভিতে দেখেই আমরা জানলাম, এবং আমরা প্রতিবাদ করার জন্য আজকের দিনটি বেছে নিয়েছি, কারণ আমাদের এখানে রাস্তা বন্ধ করে যান চলাচল বন্ধ করব কেন? সেখানে যেহেতু একটা গ্রাম, সেখানে যান চলাচল সেইভাবে করে না, তাই তারা জীবন জীবিকা যেখানে নিয়ে নদী বক্ষে, সেই নদী বক্ষেই তারা প্রতিবাদ করলেন আজকের সুন্দরবনের গোসাবায় বালি আইল্যান্ডের বিদ্যাধরী নদীতে। দিশা, একেবারে ধন্যবাদ তোতন। এদিকে সুন্দরবনে গোসাবা ব্লকের বালি আইল্যান্ডে বিদ্যাধরী নদীবক্ষে খেটে খাওয়া শ্রমজীবী মা ও বোনেদের প্রতিবাদ। তিলোত্তমার বিচারের দাবিতে মাঝ নদীতে নৌকোয় চেপে প্রতিবাদ করতে দেখা গেল তাদের। সঙ্গে ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী সত্যবান পাত্র, প্রমীলা মৃধা এবং বিধান মণ্ডল। আমরা আমাদের এই প্রতীকী আন্দোলন, প্রকৃতি প্রতিবাদ, আমরা নদীগর্ভ দখল করে আন্দোলনের মধ্য দিয়ে আমরা আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গবাসী তথা সারা ভারতবাসীকে জানান দিতে চাই, বলতে চাই যে আর.জি. করের ঘটনার আমরা সুন্দরবনবাসী প্রতিবাদ করতে জানি। আমরা যেভাবে আর.জি. করে আমাদের অভয়া বোনটির নির্মমভাবে, নিষ্ঠুরভাবে যেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের মৃত্যুদণ্ড আমরা এই প্রতীকী আন্দোলনের মধ্যে দিয়ে আমরা দাবি করছি।
চোখ রাখবো ব্যারাকপুরের দিকে। ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় 1 বছর পর সাজা ঘোষণা। 2023 সালের 4 মে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় সোনার দোকানের মালিক নীলাদ্রি সিংহের। এই ঘটনায় অভিযোগ দায়ের হয় থানায়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। 5 জন অভিযুক্তকে গ্রেফতার করে, আর সেই মামলায় জেলা দায়রা আদালতে বিচারক আসামিদের দোষী সাব্যস্ত করে শনিবার। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময়। যেমনটা জানতে পারা যাচ্ছে, 2023 সালে সোনার দোকানের ডাকাতির ঘটনা 1 বছর পর বিচার হলো, কি জানতে পারা যাচ্ছে? দেখো দিশা, 2023 সালের 24শে মে যখন ব্যারাকপুরে একটি সোনার দোকান, ব্যারাকপুরে আনন্দপুরীতে সোনার দোকানে নীলাদ্রি সিং তার দোকানে যখন দুষ্কৃতীরা ডাকাতি করতে আসে এবং ডাকাতিতে বাধা, তারপরে কিন্তু নীলাদ্রি সিংকে গুলি করে দুষ্কৃতীরা। তারপরে কিন্তু 5 জন দুষ্কৃতীকে থানার তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের এই 1 বছর বিচার চলার পর তাদের কিন্তু আগামী যে গত শনিবারই কিন্তু তাদের দোষী সাব্যস্ত করে ব্যারাকপুর মহকুমা আদালত। এবং পরবর্তীতে কিন্তু সোমবার তাদের সাজা ঘোষণা হওয়ার কথা ছিল, তবে দুই পক্ষে যে উকিল রয়েছে তাদের মধ্যে বাদ বিতণ্ডার জেরেই কিন্তু সাজা ঘোষণা পিছিয়ে যায়। সেটা কিন্তু আজকে শুক্রবার করা হয়। এই আজকে কিন্তু যখন সাজা ঘোষণা করা হয় তখন কিন্তু বিচারক তাদের যাবজ্জীবন সাজা দেয় 5 জনকে। এই 5 জন যারা আসামি রয়েছে তারা কিন্তু একেবারেই যখন ব্যারাকপুর জেল থেকে যখন বেরিয়ে যাচ্ছিল তখন কিন্তু তাদের একেবারে মুখ দেখা যাচ্ছিল এবং তারা লাইপার বলে কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিন্তু এরকম বলতে শোনা যায়। তাদের মধ্যে কোনো রকম কোনো হতাশাজনক কিছু ছিল না। তবে এই রায়দানের পিছনে কিন্তু যে রায়দান কিন্তু মানেন না এমনটাই জানাচ্ছেন যে খুন হয়ে গেছে নীলাদ্রি সিং তার বাবা। তিনি জানাচ্ছেন যে এই নিয়ে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হবে এবং এই রায়দান তার অজান্তেই হয়েছে, সে যখন কোর্ট চত্বরে ছিল না তখনই হয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছে দিশা। একদমই তন্ময়, তবে আরেকটা বিষয়, এই যে সোনার দোকানে ডাকাতি হয়েছে এবং যাকে খুন করা হয়েছে তার সঙ্গে কি এই ডাকাতদের কোনো রকমের কোনো পূর্ব বচসা বা এই ধরনের কোনো ঘটনা কি সামনে এসেছে? না, একেবারেই তদন্ত করতে গিয়ে কিন্তু এরকম ধরনের ঘটনা সামনে আসেনি পুলিশের। তবে ডাকাত দল একেবারেই অনেকটা দিন রেকি করে তারপরে কিন্তু ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল, এমনটা কিন্তু পুলিশ খবর পাওয়া যাচ্ছে। তার পরবর্তীতে কিন্তু তারা ডাকাতি যখন করতে যায় তখন কিন্তু তাদের বাধা দেওয়া হয় এবং ওই নীলাদ্রি সিং দোকানের মালিক যে ছিল সে কিন্তু বাধা দেয়, তখন কিন্তু তাকে গুলি করা হয়। গুলিতে কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয়। তার পরবর্তীতে একেবারেই তাকে কিন্তু ওই 5 জনকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ। তারপরেই এই দীর্ঘ 1 বছর 3 মাস কেটে যাওয়ার পর রায়দান করে অভিযুক্তদের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে। তবে যে নীলাদ্রি সিং এর বাবা, সে কিন্তু একেবারে 5 জনের মধ্যে 1 জন অভিযুক্তের ফাঁসির দাবি করেছিল দিশা। একদমই। তবে তন্ময়, দেখো 5 জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে, এই 5 জনের পরিচয় হিসেবে কি জানতে পারা যাচ্ছে? দেখো, 5 জনে কিন্তু বিভিন্ন এলাকার বাসিন্দা। ব্যারাকপুর এলাকার কেউ বিভিন্ন জায়গার বাসিন্দা। তবে এদের কিন্তু যে নাম রয়েছে সেই নামগুলো একবার তোমাদের বলে দিই, একেবারে দর্শকদের বোঝার চেষ্টা করবো যে এই নাম উত্তম কুমার উপাধ্যায় ছিল এবং শফি খান ছিল এবং জামশেদ আনসারি এবং রাজবীর সিং এবং আসিফ খান ওরফে আশিস। এই কয়েকজনকে কিন্তু আসিফ খানকে কিন্তু ফাঁসির সাজা শোনানোর জন্য আবেদন করেছিলেন যে নীলাদ্রি সিং তার বাবা, কিন্তু ফাঁসির সাজা শোনাতে বলেছিল আসিফ খানকে একমাত্র। এছাড়া 4 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছিল, এটা ঠিক ছিল। এটাই কিন্তু যে নীলাদ্রি সিং তার বাবার কিন্তু বক্তব্য যে অন্তত 1 জনকে বিচারক ফাঁসির সাজা শোনালে তিনি খুশি হতেন, এমনটাই কিন্তু তার জন্যই কিন্তু তিনি একেবারে উচ্চ আদালত যেটা হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন দিশা। ধন্যবাদ তন্ময়। এদিকে ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় 1 বছর পর সাজা ঘোষণা। 2023 সালের 4 মে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় সোনার দোকানের মালিক নীলাদ্রি সিংহের। এই ঘটনায় অভিযোগ দায়ের হয় থানায়। ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ 5 জন অভিযুক্তকে গ্রেফতার করে। সেই মামলায় জেলা দায়রা আদালতে বিচারক আসামিদের দোষী সাব্যস্ত করে সোমবার সাজা ঘোষণা করার কথা থাকলেও শুক্রবার অর্থাৎ আজ আবারও আদালতে তোলার নির্দেশ দেয় অভিযুক্তদের। উত্তম কুমার উপাধ্যায়, সাফি খান ওরফে সোনু, জামশেদ আনসারি, রাজবীর সিং, আসিফ খান এবং আশিস কুমার রায়, এই 5 জনকে বিচারক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন বলেই জানা গিয়েছে।
মোটেই খুশি নয়, কেন? একদমই খুশি নয়, কারণ একজনের অন্ততপক্ষে ফাঁসি দেওয়া উচিত ছিল যে আমার ছেলেকে মেরেছে। তার নামটা কি? সে তো বই ওখানে তো রয়েছে, এখন আমার নামটা ঠিক খেয়াল পড়ছে না। হ্যাঁ, আসিফ খান ওরকমই হবে, হ্যাঁ আসিফ খান। উচিত ছিল, কি রায় দেওয়া উচিত ছিল? রায় একজনের অন্ততপক্ষে ফাঁসি হওয়া উচিত ছিল, আমি এটাই চেয়েছিলাম। কিন্তু হলো না। না, হলো না, এবং আমাকে জানানোও হয়নি। যখন রায় দেয় আমাকে জানিয়েছে আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা আগে জানিয়েছে, আমি এসে দেখি রায়দান হয়ে গেছে। এই রায় খুশি না? ও রায় আমি মানি না, আর ওইভাবে রায় দেওয়া যায় না কখনো। এখন জানি না বাড়ির লোক ছাড়া জজ সাহেব কীভাবে রায় দিল আমি ঠিক বুঝতে পারলাম না। হাইকোর্টে কি যাবেন আপনি এটা নিয়ে? এখন চিন্তা ভাবনা করছি, নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব। সেটা হ্যাঁ, হাইকোর্টে। হাইকোর্টে। চোখ রাখবে পরবর্তী খবরে। 3 বছরের শিশুকে ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ড, এমনটাই নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালতের বিচারক। গত বুধবার অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে বালুরঘাট জেলা আদালতের স্পেশাল পক্সো কোর্টের বিচারক শরণ্যা সেন প্রসাদ। এ নিয়ে শুক্রবার অভিযুক্তকে সাজা ঘোষণা করেন বিচারক। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি হিটলার ভৌমিকের সঙ্গে। হিটলার, 3 বছরের এক শিশুকে ধর্ষণ করা হচ্ছে, তাও আবার 2020 সালের ঘটনা। এতটা সময় লেগে গেল বিচার করতে, আর তাও বিচারে কি নির্দেশ দেওয়া হলো? শুধুমাত্র সশ্রম কারাদণ্ড। 3 বছরের শিশুকে ধর্ষণের ঘটনা যেমনটা জানতে পারা যাচ্ছে, এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট আমরা চোখ রাখছি। 3 বছরের শিশুকে ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ড, এমনটাই নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালতের বিচারক। গত বুধবার অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে বালুরঘাট জেলা আদালতের স্পেশাল পক্সো কোর্টের বিচারক শরণ্যা সেন প্রসাদ। এ নিয়ে শুক্রবার অভিযুক্তকে সাজা ঘোষণা করেন বিচারক। যেমনটা জানতে পারা যাচ্ছে, 2020 সালের জানুয়ারি মাসের এই ঘটনা। অবশেষে 2024-এ মাত্র 20 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো সেই পাষণ্ডকে। 3 বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে সেই যুবকের বিরুদ্ধে। মামলায় অভিযুক্ত যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। তিন বছরের শিশুকে ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ড। এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি হিটলার ভৌমিকের সঙ্গে। হিটলার, যেমনটা জানতে পারা যাচ্ছে, 3 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে, তাও 2020 সালের ঘটনা। 4 বছরের মাথায় হলো মামলা, বিচার দেওয়া হলো, আর তাও বিচারে সেই পাষণ্ডকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানা প্রদান করা হলো, এমনটা নির্দেশ দিল আদালত। কি জানতে পারা যাচ্ছে? ঘটনার দোষীদের শাস্তির দাবিতে যখন দেশ জুড়ে তোলপাড়, সেই আবহেই এক শিশুকন্যাকে ধর্ষণের মামলায় এক যুবককে 20 বছরের সাজা ঘোষণা করলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা আদালত। গত বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বালুরঘাট স্পেশাল পক্সো কোর্টের বিচারক শরণ্যা সেন প্রসাদ, এবং আজ শুক্রবার দোষীকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গেছে 2020 সালের জানুয়ারি মাসে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা এলাকার এক 3 বছরের শিশুকন্যাকে তার প্রতিবেশী এক যুবক তাকে বাড়িতে ফাঁকা পেয়ে তাকে সাইডে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এই মামলায় পুলিশ 24 দিনের মাথায় চার্জশিট পেশ করার পর আজ তার 20 বছরের সাজার নির্দেশ দেন এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেলের ঘোষণা করেন। দিশা। একদমই হিটলার, তবে আরেকটা বিষয় দেখো, 3 বছরের যে শিশুকে এভাবে ধর্ষণ করা হয়েছে, মূলত যে অভিযুক্ত তার সঙ্গে কি এর আগে কোনো রকমের কোনো বিবাদ বা এ ধরনের কোনো ঘটনা রয়েছে সেই শিশুর পরিবারের সঙ্গে?
দেখো সে বিষয়ে আমরা আশপাশে খোঁজ নিয়েছিলাম, কিন্তু সে বিষয়ে কেউ কিছু বলতে চায়নি বা বলতে পারেনি। এই বিষয়ে আমরা জানতে পারছি। দিশা, একদম হিটলার। তবে আরেকটা বিষয় দেখো, 2020 সালের মামলা, 4 বছর পর তার বিচার হলো, এই বিষয়টা নিয়ে কি ধরনের প্রতিক্রিয়া উঠে আসছে? আরজি করের ঘটনার পর যেরকম দোষীর শাস্তির দাবিতে যেরকম গোটা রাজ্য দেশ তোলপাড়, তার পাশাপাশি এই রায়ের পরিপ্রেক্ষিতে গোটা জেলা জুড়ে এবং ওয়াকিবহাল মহলে আলোড়ন সৃষ্টি করেছে। দিশা, ধন্যবাদ হিটলার। 3 বছরের শিশুকে ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ড, এমনটাই নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালতের বিচারক। গত বুধবার অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে বালুরঘাট জেলা আদালতের স্পেশাল পক্সো কোর্টের বিচারক শরণ্যা সেন প্রসাদ। এ নিয়ে শুক্রবার অভিযুক্তকে সাজা ঘোষণা করেন বিচারক। উল্লেখ্য, 2020 সালের জানুয়ারি মাসের এই ঘটনা। বালুরঘাট থানা এলাকার এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। সেই মামলায় অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করে, সঙ্গে অনাদায়ে আরো 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিচারক। 2020 সালের জানুয়ারি মাসে বালুরঘাট থানায় একটি অভিযোগ হয়েছিল। একটি 3 বছরের নাবালিকা শিশু বাড়িতে খেলাধুলা করছিল। সেই সময় এই মামলার যে আসামি, সে ওই নাবালিকার একা থাকার সুযোগে তাকে ধর্ষণ করে এবং যার ফলে সে বেশ কিছু ইনজুরি সাস্টেন হয় তার, এবং এই মামলাটির বিচার চলছিল লার্নেড স্পেশাল কোর্ট পক্সো শরণ্যা সেন প্রসাদ মহাশয়ের ঘরে। তো গত পরশুদিন লার্নেড কোর্ট অ্যাকিউজডকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে অন পয়েন্ট অফ সেন্টেন্স দুপক্ষকে শোনার পরে আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং ভিকটিমকে কম্পেনসেশন স্কিম অনুযায়ী 3 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য অর্ডার করেছেন। গত 2020 সালের জানুয়ারি মাসের 18 তারিখে এক ভদ্রমহিলা, আমাদের বালুরঘাট থানার অন্তর্গত মাধবপাড়ার এক ভদ্রমহিলা থানায় আসেন এবং একটা কমপ্লেন দেন যে 18 তারিখ মর্নিংয়ে উনি যখন কাজের সূত্রে বাড়ির একটু বাইরে গেছিলেন, তখন ওনার বাড়িতে 3 বছরের একটা ছোট বাচ্চা মেয়ে ছিল। বাচ্চা মেয়ে বাড়ির বাইরে খেলা করছিল। তো ওই গ্রামেরই একজন ছেলে, যার নাম হচ্ছে অমিত পাহান। অবশেষে চোখ রাখবো যে খবরের দিকে। কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে কারখানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর করা হলো। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বাসকোপা শিল্প তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় বৃহস্পতিবারের পর শুক্রবারও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। কারখানার ভেতরে ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের চলে ধস্তাধস্তি। পরে যদিও পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, মারধর করা হয় কর্মীদের। যেমনটা জানতে পারা যাচ্ছে, মূলত কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে কারখানার ভেতর ঢুকে ব্যাপক ভাঙচুর করা হয়। পশ্চিম বর্ধমান জেলার কাকসার বাসকোপা শিল্প তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় বৃহস্পতিবারের পর শুক্রবারও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের চলে ধস্তাধস্তি। পরে যদিও পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কাজের দাবিতে কারখানায় ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে কারখানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর করেন সেখানকার স্থানীয়রা। এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি আকাশ খানের সঙ্গে। আকাশ, কারখানার ভেতরে ঢুকে মূলত কাজের দাবিতে ভাঙচুর চালানো হয় স্থানীয়দের পক্ষ থেকে, কি জানতে পারা যাচ্ছে? দেখো দিশা, যেটা ঘটনা সেটা হচ্ছে যে কাজের দাবিতে স্থানীয় গ্রামীণ তারা আজকে কারখানার ভেতর ঢুকে যায় এবং তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ। দেখো, আমরা যেটা দেখেছি যে গতকালও ঠিক একই ঘটনা ঘটেছিল, তবে গতকালকে কিন্তু ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় গ্রামবাসী যারা রয়েছে তাদের যেটা অভিযোগ যে কাকসা থানার অন্তর্গত বাসকোপার এই যে বেসরকারি
ইস্পাত কারখানা, সেই বেসরকারি ইস্পাত কারখানায় কিন্তু তারা কাজ চাইছে। সেই হ্যাঁ, দেখো দিশা, যেমনটা তুমি জানাচ্ছিলে যে গত কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর করা হয়, সিসি ক্যামেরা, কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকড়া থানার কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে কারখানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর করা হলো পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বাঁশকোপা শিল্প তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় বৃহস্পতিবারের পর শুক্রবারও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। কারখানার ভেতরে ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, কর্মীদের ওপর করা হয় মারধর, এমনটা অভিযোগ উঠছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি বাধে, পরে যদিও পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ভেতরে ঢুকে গিয়ে কাজের দাবিতে তারা বিক্ষোভ দেখাতে থাকে, তাদের যেটা দাবি জানাতে থাকে তারা তারা কাজ চায়। কারণ এই কারখানা যখন তৈরি হয় সেই সময় তারা সেখানে কারখানা তৈরির জন্য জমি দিয়েছিল, এটা যেমন তারা দাবি করছে। পাশাপাশি স্থানীয় যারা গ্রামবাসী রয়েছে তাদের অভিযোগ যে এই কারখানা থেকে যে দূষণ ছড়াচ্ছে সেই দূষণের ফলে কিন্তু এলাকায় তারা সাফার করছে। একদিকে যেমন তারা কারখানার কালিতে তারা সাফার করছে, পাশাপাশি চাষযোগ্য যে জমি রয়েছে সেই জমিতে তারা চাষ করতে পারছে না। এই অভিযোগ তুলেই কিন্তু তারা যে কারখানার ভেতর ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে সেখানে তারা কাজের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। পাশাপাশি কারখানায় ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে কারখানা কর্তৃপক্ষের তরফে। দেখো, কারখানা কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কথা বলেছিলাম এবং তাদের যেটা বক্তব্য যে গতকালকের যে আন্দোলন, সেই আন্দোলনের যে প্রায় 6 থেকে 7 ঘন্টা উৎপাদন ব্যাহত হয়েছে। অপরদিকে আজকে তারপর নতুন করে এই উত্তেজনা এবং কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, যার ফলে কিন্তু কারখানার যারা কর্মী রয়েছে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে, এমনটা কারখানার কর্তৃপক্ষের অভিযোগ। যদিও পুলিশের পক্ষ থেকে কিন্তু যেটা জানানো হয়েছে, এসিপি কাঁকসা তিনি যেটা জানিয়েছেন যে ঘটনার পরপরই পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং যে সমস্ত গ্রামবাসীরা এই কারখানার ভেতর ঢুকে পড়েছিল তাদের সেখান থেকে সরিয়ে, যেমন গ্রামবাসীদের কাজের দাবি নিয়ে আন্দোলন এবং ভাঙচুর করার অভিযোগ। অপরদিকে কারখানা কর্তৃপক্ষ তারা যেটা জানাচ্ছে যে গতকালকেও এই ধরনের ঘটনা ঘটেছে, তারপর আজকে ফলত তারা তাদের যারা শ্রমিক রয়েছে তারা আতঙ্কের মধ্যে রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে কারখানার ভেতরে যারা ঢুকেছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক করার এই করা হয়েছে। ধন্যবাদ আকাশ। কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে কারখানার ভেতর ঢুকে ব্যাপক ভাঙচুর করা হলো পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বাঁশকোপা শিল্প তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায়। বৃহস্পতিবারের পর শুক্রবারও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। কারখানার ভেতরে ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের চলে ধস্তাধস্তি, পরে যদিও পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ঝামেলা অশান্তি কিছু চাই না। আজকে আমার 3 বছর ধরে আমার বালি সিমেন্ট বয়ে যদি ঘর পাঠিয়ে দেয় 10 দিন করে কাজ দিয়ে, তারা আশা করে আছে যে আমাকে কাজ দেবে, পারমেন্ট হবে, কাজও দিচ্ছে না। অথচ এই গ্রুপ চাই 6 মাস ধরে, কী করবে? আমাদেরকে দেখে নিয়ে এসছে, ধরে নিয়ে এসছে। আমাদের জমির উপরে কারখানা বসছে, আমাদের ছেলেটা কাজ দিলে আমরা এই কারখানা কর্তৃপক্ষ বলছে যে ওদের এখন লোক নেবার মতো জায়গা নেই। ওরা তো বাইরের লোক ঢুকিয়ে নিয়েছে। আচ্ছা, ওরা বাইরের লোক ঢুকিয়ে নিয়েছে কেন? আমাদের ছেলেটা আমাদের জমির উপরে কারখানা বসেছে, আমাদের
আমাদের সাথে ছেলেদের এটি কেটে মানে আপনারা কি কালী ভোগ সবই করছেন? সব করছি আমরা জমি কি গেছি করছেন? আমাদের কি অসুবিধা হয় আপনাদের? কেন আমাদের শীতকালে কালি পলিউশন হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, সেটা 2 নম্বর। কিছু জমি জলে ভর্তি হয়ে গেছে, চাষ হচ্ছে না। প্লাস যে জমিটা কারখানা বসেছে সেই জমিটা আমাদেরই গেছে, তবু আপনারা চাকরি পান? কিন্তু আমরা চাকরি পাই না। আমাদের গেছে স্বামীরও চাকরি, আমার স্বামীরও চাকরি না, আমাদেরও চাকরি নেই। এইটা দেখুন, কালকে একটা যা বাইরে যে জাম করেছিল অ্যাডমিনিস্ট্রেশন সেরকম হিসাবে অ্যাকশান নিয়েছে, আমাদের মুভমেন্ট হয়েছে। কালকেও 6-7 ঘন্টা ডিস্টার্ব ছিল প্ল্যান। আবার আজকে হট করে গোটা 50-60 জন যে আছে জবরদস্তি করে গেটের মধ্যে এন্ট্রি করেছে। এবার যাকে পাচ্ছে তাকে মারধর করেছে, অফিসের মধ্যে ঢুকে ভাঙচুর করেছে, এমপ্লয়ীদেরকে হ্যাকেল করেছে, অ্যাসল্ট করেছে।